শহরের একজন নামকরা রিটায়ার্ড জাস্টিস নিজ বাড়িতে রহস্যজনকভাবে মারা যায়। মৃত্যুর সময় বাড়িতে ওয়াচম্যান, ড্রাইভার, ব্যক্তিগত সহকারী এবং তার পালিত মেয়ে এই চারজন উপস্থিত ছিল। তাই পুলিশ ধারণা করছে এই চারজনের মধ্যে কেউ পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। এর জন্য পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর পুলিশের এই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর রহস্য। প্রত্যেকের কাছে আছে ভিন্ন ভিন্ন স্টোরি, প্রত্যেকেরই আছে খুনের নির্দিষ্ট মোটিভ। কিন্তু চারজন তো আলাদাভাবে কোনো একজন ব্যক্তিকে খুন করতে পারে না। তাহলে খুনটা করলো কে? কি কারণে খুন করলো? এই চারজনের মোটিভই বা কি জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। সত্যি বলছি, ধীরে ধীরে এমন এক রহস্য বের হয়ে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে বিন্দু মাত্র বুঝতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছে 2025 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি ইন্টারোগেশনের কথা। মুভির শুরুটা হয় লাদাখে। রিটায়ার্ড জাস্টিস বিশেষ পারাকারের নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সেজন্য পুলিশ সন্দেহজনক কয়েকজনকে কাস্টডিতে নিয়েছে। ইনি হচ্ছেন কেসের তদন্তকারী কর্মকর্তা বিশাল। বিশাল প্রথমেই জাস্টিস বিশেষের ছোটবেলার বন্ধু বংশীলালকে দিয়ে জিজ্ঞাসাবাদের শুরুটা করে। তবে এই জিজ্ঞাসাবাদটা থানায় নয়, একটি পরিত্যক্ত ঘরের মধ্যে করা হচ্ছে। বিশাল মূলত এই জন্যই এই জায়গাটা বেছে নিয়েছে যাতে সন্দেহজনক ব্যক্তিরা নির্দ্বিধায় সত্যিটা বলতে পারে। তো জিজ্ঞাসাবাদ শুরুতেই বংশীলাল বলে, প্রতিটি মানুষের জীবনেই ভরসাবান একজন ব্যক্তি থাকে। জাস্টিস বিশেষও তার জন্য তেমনই একজন ছিলেন। এমনকি তার সবাই বিশেষকে প্রচণ্ড ভালোবাসত এবং শ্রদ্ধা করত। বংশীলাল মূলত বিগত 45 বছর যাবৎ সিকিউরিটি গার্ডে চাকরি করছে। আর জাস্টিস বিশেষের সাথে তার বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে জাস্টিস বিশেষ যখনই কোনো শহরে বদলি হয়ে যেত, আশেপাশের কোনো একটি প্রাইভেট কোম্পানিতে বংশীলালের চাকরির ব্যবস্থা করে দিত, যাতে সুযোগ পেলে তারা একসাথে আড্ডা দিতে পারে। বিশাল জানতে চায়, মৃত্যুর দিন তো আপনি গিয়েছিলেন তাই না? বংশীলাল বলে, দেখুন স্যার, রোজ শনিবার সন্ধ্যা 6টায় ডিউটি শেষ করে আমি সোজা বাড়ি যাই। সেখান থেকে বিশেষের পছন্দের ড্রিঙ্ক নিয়ে ওর বাড়িতে চলে আসি। ওর কাছে অনেক গল্প ছিল। রাতভর ড্রিঙ্ক করতে করতে ও আমাকে গল্প শোনাতো। আর একবার বোতল শেষ হয়ে গেলে ঘুমাতে চলে যেত। আমিও নিজের বাড়িতে ফিরে আসতাম। কিন্তু বিশালের কথা, খুন তো মঙ্গলবার হয়েছে। বংশীলাল বলে, স্যার, ওনার মতো এত ভালো মানুষকে কে খুন করবে? আমার মনে হয় না খুন হয়েছে। বিশাল জানতে চায়, তুমি বলছো তুমি রোজ শনিবারে যেতে, কিন্তু এবার মঙ্গলবার কেন গিয়েছিলে সেটা আগে বলো। বংশীলালের কথা, আমার কি দোষ? সেই আমাকে হঠাৎ করে বোতল নিয়ে তার বাড়িতে যেতে বলল। বিশাল জানতে চায় কেন যেতে বলেছিল। বংশীলাল বলে, তা আমি কি করে বলবো? কারণ কিছু কিছু মানুষের অর্ডার ফলো করতে হয়। তার অর্ডারের পর তাকে জিজ্ঞাসাবাদ করতে নেই, তাই আমিও তাকে জিজ্ঞেস করিনি। এরপর বংশীলাল পাস্টের বিষয়গুলো খুলে বলে যে কিভাবে তার এবং জাস্টিস বিশেষের পরিচয়টা হয়েছিল আর তারা কিভাবে এত ভালো বন্ধু হয়েছিল। বংশীলাল বলে, আমার বয়স তখন 6 বছর। আমার বাবা বিশেষদের বাড়িতে কাজ করত। সেই সুবাদেই সেখান থেকে আমার ওর সাথে পরিচয়। এমনকি আমরা একসাথে একই স্কুলের একই ক্লাসে পড়তাম। বংশীলাল এটাও বলে, ও যতদিন জীবিত ছিল ওই ছিল আমার একমাত্র পৃথিবী। বিশালের কথা যতক্ষণ মারা যায়নি, যতক্ষণ খুন না হয়েছে। বংশীলাল আবার বলে, ও ছিল দেবতার মতো মানুষ। ওর মতো মানুষকে কে খুন করতে যাবে? বিশালের কথা, এমন কেউ তো নিশ্চয়ই আছে যে তার মৃত্যুতে তার নিশ্চয়ই ফায়দা হবে। বংশীলাল তখন বলে, আপনি তারাকে জিজ্ঞাসাবাদ করে দেখতে পারেন। তারা মূলত বংশীলালের পালিত মেয়ে। জাস্টিস বিশেষ যাকে ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলেছে। মানে বংশীলাল বোঝাতে চাইছে তারা হয়তোবা তার ফায়দার জন্য জাস্টিস বিশেষকে খুন করতে পারে। এই জন্য বিশাল তারাকে ডাকে। বিশাল তারার হাতে অস্ট্রেলিয়ান ভিসা প্রিপারেশনের একটি বই দেখতে জানতে চায়, তুমি কি অস্ট্রেলিয়া যাচ্ছ? তারা বলে, আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, সময় কম তো তাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি। বিশালের কথা, আগে এই ইন্টারভিউ শেষ করো, তারপর ডিসাইড করবো তুমি অস্ট্রেলিয়া যাবে না জেলে। পাশের টেবিলে একটি ক্যাকটাস দেখে তারা বিশালকে বলে, যতক্ষণ পর্যন্ত এই গাছে ফুল না আসে কেউ গাছটির দিকে তাকায় না। আর যখন গাছে ফুল আসে, গাছের সৌন্দর্য বাড়ে, তখন সবার আকর্ষণ থাকে তার দিকেই, যে যেভাবে পারে ব্যবহার করে। বিশাল জানতে চায়, জাস্টিস পারাশারের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? তারা বলে, সে অন্যদের কাছে জাস্টিস পারাশার, কিন্তু আমার কাছে সে আমার বাবার মতো ছিল। মূলত পারাশার তখন ডিস্ট্রিক্ট কোর্টে যাচ্ছিল। ওই সময় একটি ভায়োলেন্স কেসে তারার বাবাকে পারাশারই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে জেলে পাঠিয়েছিল। কিন্তু পরবর্তীতে জেলের মধ্যে তারার বাবার মৃত্যু হয়। তারার মা অনেক আগে মারা গিয়েছিল। পারাশার ওই সময় জানতো না যে যাকে সে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তার ছোট্ট একটি মেয়ে আছে, যাকে দেখাশোনা করার মতো কেউই আর বেঁচে নেই। তবে পরবর্তীতে খবরের কাগজের মাধ্যমে জানতে পেরে পারাশার তারাকে নিজের কাছে নিয়ে এসেছিল, কিন্তু নিজ বাড়িতে না রেখে তারাকে একটি বড় আবাসিক স্কুলে ভর্তি করিয়ে দেয়। তারা বলে, বাবা প্রতি সপ্তাহেই আমাকে আনতে ড্রাইভার ইউসুফ ভাইকে পাঠাতো। তারা এটাও বলে, কয়েক বছর আগে তারার পায়ে ফ্র্যাকচার হয়, পারাশার বাড়িতে এনে রাত দিন তারা সেবা যত্ন করেছে। কিন্তু বিশালের প্রশ্ন, তুমি এবার অনেক মাস পর তার সাথে দেখা করতে বাড়িতে এসেছিলে, যেদিন তার মৃত্যু হলো, তুমি ওই দিনই কেন তার সাথে দেখা করতে এসেছিলে? তারা বলে, আমি নার্সিং কমপ্লিট করেছি, বাইরে এই কাজের খুবই ডিমান্ড। কিন্তু এর মধ্যে আমার এক দুঃসম্পর্কের আন্টি আমার একটি বিয়ের প্রপোজাল নিয়ে এসেছিল, সেই বিষয়ে কথা বলতে আমি গিয়েছিলাম। বিশাল আবারও জানতে চায়, ল্যান্ডের ডিল থেকে উনি 5 লক্ষ টাকা পেয়েছিল। টাকাটা ওনার ঘরেই থাকার কথা, কিন্তু মৃত্যুর পর ওই টাকাটা মিসিং। তারার কথা, আপনি বলতে চাইছেন মাত্র 5 লক্ষ টাকার জন্য আমি আমার বাবাকে খুন করব?
আমি চাইলে নির্দ্বিধায় সে আমাকে এর থেকে অনেক বেশি টাকা দিয়ে দিত। সাথে তারা ড্রাইভার ইউসুফের কথাও বলে যে বাবা আমাকে আর ইউসুফ ভাইকে অনেক বেশি বিশ্বাস করত। কখনই ইউসুফ ভাইকে ছাড়া বাবা তার ফার্ম হাউসে পর্যন্ত যেত না, আর ব্যাংক থেকে টাকা তোলার দরকার পড়লেও ইউসুফ ভাইকেই বলতো। এরপর ড্রাইভার ইউসুফকে ডাকা হয়। ইউসুফ জানায় পারাসার যতদিন লয়ার ছিল ইউসুফ ততদিন পর্যন্ত তার ড্রাইভার হিসেবে কাজ করেছে। পরবর্তীতে প্রমোশন পেয়ে সে যখন জাস্টিস হয়ে যায়, সরকারি গাড়ি পায়, সরকারি ড্রাইভার পায়, এই জন্য ইউসুফকে তখন তার বাড়ির কাজের লোক হিসেবে রেখে দিয়েছিল। তবে ইউসুফের একটি পারিবারিক সমস্যার জন্য ইউসুফ চাকরি ছেড়ে তার গ্রামের বাড়ি বিহারে চলে গিয়েছিল। শুরু থেকে জানতে চাইলে ইউসুফ জানায় তার যখন 17 বছর বয়স তখন সে চণ্ডীগড়ে এসেছিল। ওই সময় চণ্ডীগড়ে পারাসর কাজ করত। কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। ক্ষুধার যন্ত্রণায় ঘুরে ঘুরে পরবর্তীতে বাধ্য হয়ে ইউসুফ একদিন একটি মুরগি চুরি করে বসে, আর ওই মুরগিটি পারাসারের বাড়ির ছিল। পুলিশ তখন ইউসুফকে ধরে পারাসারকে খবর দেয়, আর পারাসার ইউসুফের সবকিছু জানার পর ইউসুফকে জেলে না দিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়, এমনকি ড্রাইভিংয়ের ট্রেনিং দিয়ে নিজের ড্রাইভার হিসেবে রেখে দেয়। বিশাল জানতে চায় তুমি বললে তোমার ওয়াইফের কথায় তুমি চাকরি ছেড়ে চলে গিয়েছিলে, কিন্তু ওই দিন ওই বাড়িতে কেন আবার ফিরে এসেছিলে? ইউসুফ তখন বলে স্যারের ক্লার্ক রাজন আমাকে কল করে বলল স্যারের আবার একজন ড্রাইভারের দরকার, এমনকি ডাবল বেতন দিতে চেয়েছিল, এই জন্য আমি এসেছিলাম। বিশাল জানতে চায় ডাবল বেতন কেন? নারখান্দার ওই ফার্ম হাউসে যেতে? ফার্ম হাউসের কথা শুনে ইউসুফ বলে ওঠে নিশ্চয় তারা আপনাকে সব বলেছে, তাই না? ওই ডাইনিটা কখনোই চাইবে না আপনি সত্যিটা জেনে যান। ও আপনাকে মিসলিড করার চেষ্টা করবে। ও কখনোই চাইবে না ওর কুকীর্তির কথা কেউ জানুক। ইউসুফ জানায় তারার অনেকের সাথে অবৈধ মেলামেশা ছিল, এমনকি একবার তো স্কুলের এক স্টাফের সাথে পালিয়ে দিল্লিতে চলে গিয়েছিল। ওই সময় পারাসার জানতে পেরে পারাসারের কথায় ইউসুফ নিজে দিল্লি গিয়ে ওখান থেকে তারাকে নিয়ে এসেছিল। কিন্তু বিশাল ভাবছে ইউসুফ হয়তো তারার কথা বলে কেসটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। তাই বিশাল নারখান্দার ওই ফার্ম হাউসের বিষয় জানতে চায়। বিশালের কথা তারা বলল সে শুধু তোমাকে সাথে নিয়ে সেখানে যেত। সেখানে এমন সিক্রেট কি ছিল যে জন্য তোমাকে ডাবল পেমেন্ট দিয়ে অফার করলো? আর তোমাকে কেন ডাকলো? এর জন্য তো আরো অনেক লোক ছিল। ইউসুফ তখন বলে ওখানে জমি জমা নিয়ে অনেক সমস্যা চলছিল, তাই উনি আমাকে সেখানে ফার্ম হাউসের দায়িত্ব দিয়েছিল, পাশাপাশি নিজের ড্রাইভারের কাজও দিয়েছিল, এই জন্য পেমেন্টটা ডাবল দিত। আর রিটায়ারমেন্টের পর থেকে পারাসার স্যার নারখান্দার গার্ডেনের প্রতি খুব ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল, কিন্তু ওই গ্রামবাসী জমি জমা নিয়ে ঝামেলা করছিল। আমি তাকে বলেছিলাম কিছু টাকা দিন, ওদের মুখে মেরে সব সমাধান করে দেই। বিশাল তখন জানতে চায় তুমি তাহলে ল্যান্ডের ডিলের ওই 5 লাখ টাকা নিয়ে গিয়েছিলে, তাই তো? ইউসুফ বলে না স্যার, এমনটা না। আমি যখন ওখানে গিয়েছিলাম রাজনও তো সেখানে ছিল, আপনি রাজনের কাছে জিজ্ঞেস করুন। এই জন্য রাজনকে ডাকা হয়। রাজন মূলত পারাসারের ক্লার্কের কাজ করত। একটি সড়ক দুর্ঘটনায় পায়ের এই অবস্থা হয়েছে। প্রথমেই বিশাল রাজনের কাছে জানতে চায় পারাসারের সাথে তার পরিচয়টা কিভাবে হয়েছিল। রাজন বলে আমি তখন 10th গ্রেডে, রেজাল্ট খারাপ করায় বাবার গ্যারেজে কাজ শুরু করি। পারাসার স্যার ওই সময় মাঝে মধ্যেই তার স্কুটার সারাতে সেখানে আসতো। আমিও কম খরচে কাজ করে দিতাম, মাঝে মাঝে 50-100 টাকা কম রাখতাম। তাই আমার কাজে উনি খুশি হয়ে পরবর্তীতে আমাকে ওনার অফিসে কাজ দিয়েছিল। রাজনের থেকে আরও জানা যায় পারাসারের ওয়াইফের নাম ছিল গায়ত্রী। গায়ত্রী খুবই ভালো মানুষ ছিল। ওই সময় গায়ত্রীর বাবা ছিল শহরের একজন ধনী ব্যক্তি। সেই হিসেবে গায়ত্রীকে বিয়ে করাটা পারাসারের জন্য সৌভাগ্যের বিষয় ছিল। এমনকি অনেকে বলে যে গায়ত্রীকে বিয়ের পর পারাসারের ভাগ্য খুলেছিল। বিশাল রাজনের কাছে বংশীলালের বিষয় জানতে চায় যে সে মানুষটা কেমন। রাজন বলে এমনিতে তো ভালোই, তবে সময় সময় তার দারিদ্রতার কথা বলে চতুরতার সাথে নিজের ফায়দা লুটে নিত। রাজনের থেকে কথা বের করতে বিশাল একটু চালাকি করে বলে ও তো বলল আপনি পারাসারের সাথে বহু বছর যাবৎ কাজ করছিলেন, হঠাৎ করে আপনাকে কাজ থেকে বের করে দিয়েছিল। এটা শুনে রাজন বলে ওই বংশীলাল তো ইউসুফের সাথে গাড়ির পার্টস চুরি করে বিক্রি করতো, ও একটা ফ্রড। বিশাল বলে আমিও তো শুনলাম আপনি ওনার অনেক টাকা আত্মসাৎ করে পালিয়েছিলেন। রাজন বলে স্যার, উনি আমার মতো একজন 10 গ্রেড ফেল স্টুডেন্টকে ওনার ওখানে চাকরি দিয়েছিল। এমনকি গায়ত্রী ম্যাডামের গ্রামের তার পরিচিত সুমন নামে একটি মেয়ের সাথে আমার বিয়েও দিয়েছিল। এমন মানুষকে আমি কিভাবে ধোকা দিই? রাজনের কথার মধ্যে বারবার তার ডান হাতটা কাঁপছিল। বিশাল জানতে চাইলে রাজন বলে সুমন মারা যাওয়ার পর থেকে ড্রিঙ্ক করার নেশা হয়ে গেছে, তাই মাঝে মাঝে এমনটা হয়। বিশাল রাজনকে কনফিউজ করার জন্য বলে 5 লাখ টাকার জন্য তুমি খুন করেছ, কারণ ঘরের মধ্যে কোনো কিছুর ভাঙচুর হয়নি, বাইরে থেকে কারো প্রবেশ করার কোনো আলামতও নেই, সব এভিডেন্সই তোমার দিকে যাচ্ছে। ইউসুফও বলছে তুমি সেখানে ছিলে। রাজনের কথা এত কম টাকার জন্য কেউ ওনাকে খুন করবে কেন? সে যখন যাচ্ছিল অনেক অপরাধীকে সে বিভিন্ন সাজা শুনিয়েছে, তাদের মধ্যে কেউ হয়তো বদলা নিতে পারে। আমি নির্দোষ মানুষ, আমি কিছুই করিনি। তো এর ভিতর দিয়ে সন্দেহভাজন 4 জনের প্রাথমিক ধাপের জিজ্ঞাসাবাদ শেষ হয়। এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ। বিশাল প্রথমেই বংশীলালকে দূরের একটি কবরস্থানে নিয়ে যায় এবং আবারও জানতে চায় তুমি প্রত্যেক শনিবার ওনার সাথে ড্রিঙ্ক করতে যেতে, এবার মঙ্গলবার কেন গিয়েছিলে? বংশীলাল বলে আমি তো স্বেচ্ছায় যাইনি, আমি আগেও বলেছি আমার ফোনে স্যারের মিস কল দেখে আমি স্যারকে কল করলে স্যার আমাকে বলল যে ড্রিঙ্ক নিয়ে তার বাড়িতে যেতে, এজন্য আমি গিয়েছিলাম। বিশাল বলে মিথ্যা কথা বলো না, কারণ তোমার ফোনের আউটগোয়িং তার একদিন আগে থেকে বন্ধ ছিল, তাহলে তুমি কল করলে কিভাবে? বিশাল বলে তুমি আর পারাসার এক স্কুলে পড়াশোনা করেছো,
পারাসার একজন জাজ হয়েছে আর তুমি একজন সিকিউরিটি গার্ডে রয়ে গিয়েছিলে। নিজের ফোনে 100 টাকা রিচার্জ করার জন্য তোমার পারাসারের কাছে হাত পাততে হতো। সেই রাগে হয়তোবা তুমি তাকে খুন করতে পারো। আর এটা শোনার পরই বংশীলালের আসল চেহারা সামনে আসে। বংশীলাল বলে, আপনি তো আমার মনের কথা বলে দিয়েছেন। 60 বছর আমাকে ওর গোলাম হয়ে থাকতে হয়েছে, একটা টাকার জন্য ওর কাছে হাত পাততে হয়েছে। এর জন্য কে দায়ী ছিল? ওই পারাসার। বংশীলাল আরো বলে, তার যখন মাত্র 7 বছর বয়স, একজন কাজের লোকের ছেলে হয়ে মালিকের ছেলের নাম ধরে ডাকার জন্য পারাসার তার বাবাকে বলে বংশীলালকে অনেক মার খাওয়াতো। কারণ পারাসারের বাবা ছিল পারাসার থেকে বড় জালিম, খুব অহংকারী। ওই সময় থেকে আজ পর্যন্ত আমাকে তারা তাদের গোলামের মতো করে ট্রিট করেছে। ক্ষুধার যন্ত্রণায় ওরা কুকুরের মতো করে আমাকে খাবার ছিটিয়ে দিত। তারপর এই সবকিছু সহ্য করে ক্লাসে বংশীলাল পারাসারের থেকে বেশি মার পেত। কিন্তু পারাসারের এটা কখনোই পছন্দ ছিল না যে ওদের বাড়ির কাজের লোক ওর থেকে বেশি মার পাবে। তাই 10th গ্রেডের পরীক্ষার সময় বংশীলালের বিরুদ্ধে নকল করার অভিযোগ তুলে বংশীলালকে স্কুল থেকে বের করিয়ে দিয়েছিল, যে জন্য বংশীলাল কখনোই আর পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। বিশালের কথা, যে তোমার সাথে এত কিছু করেছিল তাকে ছেড়ে কেন যাওনি? তারপরে কোনো তার সাথেই ছিলে। বংশীলাল বলে, ছেড়ে দেওয়া মানে ক্ষমা করে দেয়া, কিন্তু আমি কখনোই ওকে ক্ষমা করতে পারিনি। এজন্য আমিও সাথে থেকেছি। আমি শুধু সুযোগ খুঁজছিলাম যে কখন ওকে ওর সবকিছু মনে করিয়ে দিব। কিন্তু আমি যখন ওকে মনে করিয়ে দিলাম ও আমার সাথে কি কি অন্যায় করেছে, উল্টো আমাকে ও বোকা ভেবে হেসে সবই উড়িয়ে দিচ্ছিল। আমি এসব কিভাবে সহ্য করতে পারি? তাই আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে লাঠি দিয়ে ওর মাথায় আঘাত করে ওকে খুন করেছি। বিশাল জানতে চায়, তুমি একাই খুন করেছো? খুনটা তুমি কখন করেছিলে? আর তারা ওই সময় কোথায় ছিল? বংশীলাল বলে, 6টার দিকে আমি একাই খুন করেছি। আর ওই সময় তারা কিচেনে ছিল। সাথে এটাও বলে, ল্যান্ডিলের ওই 5 লাখ টাকা তারাই হ্যান্ডেল করছিল। সবকিছু স্বীকার করার পর বংশীলাল বলে, আমার এর জন্য কোনো অনুশোচনা নেই। সত্যি বলতে ওকে খুন করতে পেরে এখন আমার আনন্দ বোধ হচ্ছে। তো বংশীলাল স্টেটমেন্টের পর বিশাল তারাকে দ্বিতীয় ধাপে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং প্রথমেই জানতে চায়, সত্যি করে বলো ওই দিন বাড়িতে কি ঘটেছিল? তারার কথা আমি আপনাকে আগেও বলেছি। আমার বিয়ের প্রপোজাল এসেছিল বলে ওই বিষয়ে আলোচনা করতে আমি গিয়েছিলাম। কথা শেষে একসাথে লাঞ্চ করে বাবা শুয়ে পড়ে। বাড়ির মেঘ ছুটিতে ছিল, তাই আমি 4টার সময় বাবাকে চা দিয়ে 5টার বাসে চলে গিয়েছিলাম। কিন্তু বিশালের কথা, তুমি যদি 4টায় বাড়ি থেকে বের হয়ে 5টার বাসে চলে যাও, বংশীলাল 6টায় তোমাকে কিভাবে বাড়িতে দেখলো? আর ইউসুফ যে সেখানে ছিল, তুমি আগে কেন গোপন করলে? তারা বলে, আমার মনে ছিল না। বিশাল তখন ইউসুফের কথাগুলো বলে যে ইউসুফ তো তোমার বিষয়ে সবকিছু বলেছে, যে তুমি একটি ছেলের সাথে দিল্লিতে পালিয়ে গিয়েছিলে, ইউসুফ নিয়ে এসেছিল। এই কারণে তুমি হয়তো বা ইউসুফকে দেখতে পারো না। কিন্তু তারা বলে অন্য কথা। তারা বলে ইউসুফই তো আমাকে বারবার ব্ল্যাকমেইল করছিল। নিজের সম্মান বাঁচাতে আমার কাছে যা টাকা ছিল আমি সবই ওকে দিয়েছি। বিশাল জানতে চায়, ও কেন তোমাকে ব্ল্যাকমেইল করবে? উত্তরে তারা যেটা বলে, এটা শুনে বিশালের চোখ একদম কপালে উঠে যায়। কারণ তারা জানায়, জাস্টিস পারাসার, যাকে সে এতদিন বাবা হিসেবে দেখত, তার যখন 15 বছর বয়স তখন থেকে কন্টিনিউ সে তারাকে মোলেস্ট করে এসেছিল। ইউসুফ সবকিছু আগে থেকে জানতো। মূলত এটা নিয়ে ইউসুফ তারাকে বারবার ব্ল্যাকমেইল করত। তার সাথে এটা বলে, আমাকে ছোটবেলা এই জন্যই আশ্রয় দিয়েছিল যাতে আমি বড় হলে সে নিজের মতো করে আমাকে যখন খুশি তখন ব্যবহার করতে পারে। আর এই জন্য মাঝে মধ্যে ইউসুফকে দিয়ে আমাকে সে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে আসতো। এমনকি তারার যখন 15 বছর বয়স, তারা একবার প্রেগনেন্ট হয়ে যায়। তবে তখন মেডিসিনে কাজ হয়ে গিয়েছিল। বিশাল জানতে চায়, ইউসুফের এখানে রোলটা কি? তারা বলে, পারাসারের যত অপকর্ম ইউসুফকে দিয়ে তো করতো। আর ইউসুফকে যেমন ভাবছেন ও মোটেও তেমন না। ওকে আপনি টাকা দিবেন, ও টাকার জন্য আপনার যে কোনো কাজ করে দিবে। বিশালের কথা, ইউসুফ যে তোমার দিল্লির স্টোরি বললো যে তুমি দিল্লিতে একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছিলে, তারা বলে ওসব তোর মন করা কাহিনী। ওই সময় আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে যাই, মেডিসিনও কাজ করছিল না। এখানে অ্যাবর্শন করলে পারাসারের বদনাম হবে, এই জন্য আমার অ্যাবর্শন করাতেই ইউসুফকে দিয়ে আমাকে দিল্লিতে পাঠিয়েছিল। বিশাল জানতে চায়, তুমি ওনার বিরুদ্ধে কমপ্লেন কেন করনি? আইনের কাছে আশ্রয় নেওনি কেন? তারার কথা, আপনি আমার সাথে মজা করছেন? সে নিজে একজন অথরিটি ছিল, সবাই তাকে ভগবান হিসেবে দেখত। আমার কথা কে বিশ্বাস করত? বিশাল বলে, তাহলে এত কিছুর পরও ওই দিন কেন তার সাথে দেখা করতে আবার এসেছিলেন? তারা বলে, কারণ ছোট থেকে আমি তার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। আমার ভবিষ্যৎটা তার উপর ডিপেন্ড করছিল। আমি ভাবছিলাম যে অস্ট্রেলিয়ার ভালো চাকরি পেলে দেশ ছেড়ে আমি চলে যাব, এসব থেকে আমি মুক্তি পাবো। কিন্তু আমি যখন তার সাথে দেখা করে সবকিছু বলি, তখন শেষ মুহূর্তেও সে তার চাহিদা মেটানোর চেষ্টা করছিল। কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি রাগের মাথায় তাকে ধাক্কা দিলে টেবিলের কোনায় তার মাথা লেগে সে মারা যায়। আর এতে আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই, বরং আমি খুশি। এরপর বিশাল ওই 5 লক্ষ টাকার কথা জানতে চাইলে তারা বলে ইউসুফ ওই টাকা নিয়ে বড়টিকে ডাম্প করার কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে ও চিট করে টাকা নিয়ে পালিয়ে গেছে আর এখন আমাকে ফাঁসাতে চেষ্টা করছে। এই জন্য বিশাল ইউসুফকে একটি পাহাড়ের ঢালে নিয়ে ভয় দেখায় এবং পুরো সত্যিটা জানতে চায়। ইউসুফও বলে যে আমি পারাসারকে খুন করেছি। বিশালের কথা, বংশীলাল বলছে সে খুন করেছে, তারা বলছে ও খুন করেছে। এখন তুমি বলছো তুমি খুন করেছো। তোমরা কি আমাকে বোকা পেয়েছো? তোমরা সবাই মিলে ওকে খুন করে এখন আইনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছো। কিন্তু ইউসুফের কথা, 65 বছরের মাতাল ওই লোককে মারতে আমার কারো হেল্প প্রয়োজন হয়নি। বিশালের কথা, যে তোমাকে জেলে না দিয়ে তোমাকে চাকরি দিল,
তোমার জন্য এত কিছু করলো, সুমনের সাথে বিয়ে দিল, তাকে তুমি খুন করলে? ইউসুফ বলে, ক্রিমিনাল তো সেই আমাকে বানিয়েছিল। যখন সে ডিস্ট্রিক্ট যাচ্ছিল তখন একটি বড় মাদক মামলা আসে। ইউসুফ ওই সময় তাদের সাথে 12 কোটি টাকার একটি ডিল করেছিল। কথা ছিল তার থেকে 1 কোটি টাকা ইউসুফ পাবে। কিন্তু পারসার ইউসুফের মুখের উপর মাত্র একটি টাকার বান্ডি ছুড়ে দিয়ে বলেছিল, তোর এতটুকুই যোগ্যতা। এমনকি এরপর পারসারই ইউসুফকে বলেছিল, তোর আর এখানে থাকার প্রয়োজন নেই, তুই গ্রামে গিয়ে আমার সব কাজ করবি। কিন্তু ঝামেলা বাদে তখনই যখন জয়পুরে এক পলিটিশিয়ানের ছেলের একটি কেসের ডিল হয়। ডিল মতো তারা পুরো টাকাটা দিয়ে দিয়েছিল। কিন্তু পারসারের প্রমোশন হয়ে যাওয়ায় রিটার্ন জাজমেন্ট রেডি না করে চলে যাওয়ার কারণে পরবর্তীতে তার জায়গায় যে জাজ এসেছিল সে ওই পলিটিশিয়ানের ছেলের 20 বছরের কারাদণ্ড দিয়ে দেয়। পারসারেরও তখন করার কিছু ছিল না। আবার সে যে টাকা নিয়েছিল ওই টাকাও সে ফেরত দিতে চাচ্ছিল না, যে জন্য ওই পলিটিশিয়ান পারসারের উপর বদলা নিতে ইউসুফকে 50 লক্ষ টাকার কন্ট্রাক্ট দিয়েছিল। সাথে ইউসুফ এটাও স্বীকার করে ল্যান্ডের ডিলের যে 5 লক্ষ টাকা ছিল সেখান থেকে 3 লক্ষ টাকা সে নিয়েছে। আবার পারসারের ওই দিন টাকা দিতে রাজনকেও সেখানে ডেকেছিল। তাই রাজনের মুখ বন্ধ করতে ইউসুফ তাকেও 2 লক্ষ টাকা দিয়েছে। ইউসুফ বলে, আমি যখন সেখানে যাই গিয়ে দেখি রাজন ওকে অনেক ড্রিঙ্ক করিয়ে পুরো মাতাল বানিয়ে ফেলেছে। তাই সুযোগ বুঝে ওর মাথার পিছে আঘাত করে আমি ওকে খুন করি। রাজন ওই সময় ওকে ড্রিঙ্ক করিয়ে আমার কাজটা আরো বেশি সহজ করে দিয়েছিল। এরপর বিশাল রাজনকে আবারও জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এবার রাজন জানায়, আগে সে এমন ছিল না। সুমনকে বিয়ে করার পর ভালো ছিল, কিন্তু হঠাৎ একদিন এক নেশারোর গাড়ি চাপায় সুমনের মৃত্যু হয়। সাথে রাজন নালিনী নামে একটি মেয়ের কথা বলে। নালিনীও পারাসারের বাড়িতে কাজ করত। মূলত নালিনী পারাসারের থেকে একসময় অনেক টাকা ঋণ নিয়েছিল, কিন্তু পরবর্তীতে ঋণের টাকা শোধ করতে না পারায় নালিনীকে পারাসারের বাড়িতে কাজ করতে হতো। সাথে পারাসারের শয্যাশায়ী হতে হতো। ওই সময় রাজন চোখের সামনে সবকিছুই দেখছিল, কিন্তু কিছু বলতে পারত না। তবে ধীরে ধীরে রাজন আর নালিনী একে অন্যের সংস্পর্শে আসতে শুরু করে, যে জন্য রাজন একসময় সাহস করে পারাসারকে বলে দেয় নালিনীকে সে বিয়ে করতে চায়। কিন্তু পারসার এটা কখনোই সহ্য করতে পারেনি। এরপর থেকে পারসার নালিনীকে আরও বেশি সেক্সুয়ালি অ্যাবিউজ করতে শুরু করে, যে জন্য বাধ্য হয়ে নালিনী একসময় কাজে আসা বন্ধ করে দেয়। রাজন তখন নালিনীর সাথে দেখা করতে গেলে নালিনী রাজনকে জানায় যে পারাসারের তাদের বিয়েতে কোনো সমস্যা নেই, তবে পারাসার শর্ত দিয়েছে বিয়ের পরও নালিনীকে পারাসারের সাথে আগের মতো থাকতে হবে। রাজনের কথা শুধু ওই কথাটাই নয়, পারাসার নালিনীকে এমন কিছু বলেছিল যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। মানে পারাসার নালিনীকে বলেছিল রাজনের মৃত স্ত্রী মানে সুমনকে যেহেতু গায়ত্রীর গ্রাম থেকে আনা হয়েছিল, পারাসার সুমনের সাথেও একই রকম আচরণ করত যেমনটা নালিনীর সাথে করত। আর সুমন রাজনকে ভালোবেসে বিয়ে করেনি, সুমনকে জোরপূর্বক রাজনকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। সুমনের বেলাতেও একই রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পর সুমন সেই শর্ত না মানায় পারাসারি লোক দিয়ে গাড়ি চাপা সুমনকে হত্যা করেছিল। রাজন বলে, ওই দিন সবকিছু জানার পরই আমি ওর চাকরি ছেড়ে চলে যাই, আর সেদিন থেকেই আমি ওকে এক্সপোজ করার চেষ্টা করছিলাম। বিশাল জানতে চায়, তুমি কি এক্সপোজ করতে চেয়েছিলে? রাজন তখন গায়ত্রীর কথা বলে। রাজন বলে, বিয়ের 8 বছর পর গায়ত্রী ম্যাডামের মৃত্যু হয়েছিল, সেটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। পারাসার তার শ্বশুরবাড়ির সম্পদের লোভে তার 5 মাসের অন্তঃসত্ত্বা ওয়াইফকে নিজে হাতে আগুনে জ্বালিয়ে হত্যা করেছিল। বিশালের কথা এত কিছু জানার পর তুমি পুলিশকে কেন জানাওনি? রাজন বলে, স্যার, আমি দীর্ঘদিন তার সাথে কাজ করেছি, আমি ভালো করে জানতাম সে কিভাবে একজন সাক্ষীকে ক্রিমিনাল বানিয়ে দিতে পারে, তাই আমি সাহস করে কিছু প্রকাশ করতে পারিনি। বিশাল জানতে চায়, ওর পরিবার আর কেউ নেই? রাজন বলে, ওরা ছেলে আছে, বাপের কথায় তো ল পড়েছে ঠিকই, এখন দিল্লি হাইকোর্টে চক্কর মেরে বেড়ায়, কখনো কোনো কেস লড়েনি, বাবার সাথে তেমন কোনো সম্পর্কও নেই, বাড়িতেও তেমন আসতো না। তবে শুনেছি দিল্লিতে নেহা নামে গার্লফ্রেন্ড আছে। বিশাল তখন সেই 2 লক্ষ টাকার কথা জানতে চায়, যে ওই টাকা দিতেই কি তোমাকে ডেকেছিল? রাজন জানতে চায়, কে বলেছে? ওই হারামি ইউসুফ, ও তো পারসার সব অপকর্মে সাহায্য করত। সাথে এটাও বলে, কিছুদিন আগে পারসার লীনা নামে একটি মেয়েকে পেয়েছিল, ওই মেয়েটিকে সে নারখান্দার ফার্ম হাউসে রাখত, এই জন্য ইউসুফকে নিয়ে রেগুলার ওই ফার্ম হাউসে যাতায়াত করত। কিন্তু বিশালের প্রশ্ন, পারসার ওই দিন তোমাকে কেন ডেকেছিল? রাজন বলে, ও ডাকেনি, আমি নিজে গিয়েছিলাম, একটি বারে 15,000 টাকা ডিউ ছিল, তাই টাকার সাহায্য চাইতেই আমি সেদিন পারসারের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ও সেদিন সুমনের কথা তোলায়, সুমনের কথা মনে করে দেয় আমার মাথায় রক্ত উঠে যায়, যে জন্য আমি আমার লাঠি দিয়ে ওর মাথার পিছনে আঘাত করে ওকে খুন করি। কারণ আমি আর আমাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, তাই আমি ওকে খুন করেছি। এর মধ্য দিয়ে 4 জনের জিজ্ঞাসাবাদ শেষ হয়, কিন্তু 4 জনে আলাদা আলাদা স্টোরি বলছে। তারা প্রত্যেকেই বলছে সে খুন করেছে, তাদের কাছে খুন করার নির্দিষ্ট মোটিভও আছে। তাহলে খুনটা করলো কে? নাকি তারা 4 জন মিলে খুন করে এখন প্রত্যেকে আলাদাভাবে দায় স্বীকার করে নিচ্ছে, যাতে আইনের চোখে তারা ধুলো দিতে পারে? এখানেই আসে মুভির আসল টুইস্ট। মূলত এতক্ষণ আমরা যে ইন্সপেক্টর বিশালকে দেখলাম, সে আসলে খুনের তদন্ত করছিল না, সে এই 4 জনকে তদন্তের রিহার্সেল করাচ্ছিল। মানে কে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে স্টোরিগুলো শোনাবে, সোজা কথা বলতে গেলে এই সব কিছু একটা সাজানো নাটক মাত্র, যাতে আসল তদন্ত শুরু হলে তারা আইনের চোখে এভাবে ধুলা দিতে পারে, আর সেই সুযোগে বিশাল তাদেরকে বাঁচিয়ে নিতে পারে। মানে এই পুরো ঘটনাটা খুনের আগের। বিশাল সাথে প্রত্যেককে নির্দেশনা দিয়ে দেয় কার কোন পারফরমেন্সে কোথায় ঘাটতি ছিল,
কিন্তু এভাবে বলতে গেলে তো চারজনকে খুনের দায় স্বীকার করে নিতে হবে। তাই এক একজন বলছিল, তোমাদের স্বীকার করার প্রয়োজন নেই, আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু প্রত্যেকে নিজেই দায় স্বীকার করতে চাচ্ছে। এগুলো শুনে বিশাল বলে, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেভাবে প্ল্যান করে এসেছি তাতে আমাদের ধরা পড়ার কোনো সুযোগ নেই। এখন যদি তোমরা কোনো প্ল্যান চেঞ্জ করো সবাই ফেসে যাবে। এখন প্রশ্ন করতে পারেন, এরা চারজনই কেন খুনের দায় স্বীকার করবে? কারণ এই প্ল্যান মতো কাজ করলে বিশাল প্রত্যেককে 2.5 কোটি টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশাল প্ল্যান করেছিল এভাবে কাজ করলে ইনভেস্টিগেশনের প্রথম ধাপেই কেসটি ক্লোজ হয়ে যাবে, আর মার্ডার ওয়েপন কখনই পাওয়া যাবে না, কোনো রক্তপাত হবে না। মাথার পিছনে নির্দিষ্ট একটি পয়েন্টে সঠিক প্রেসারে আঘাত করতে পারলেই ইন্টারনাল ইনজুরিতে মৃত্যু হবে। পুলিশ এটাকে অ্যাক্সিডেন্ট ভেবে কেসটিকে ক্লোজ করে দেবে। তারপর যদি তদন্ত শুরু হয় তাহলে বিশাল সবাইকে বের করে আনবে। কিন্তু রাজনদের কথা, তার জন্য তো কাউকে না কাউকে নিজেই ব্লেম নিতে হবে। সবাই যদি সেম অ্যামাউন্ট পায় তবে কে ব্লেম নেবে? বিশাল তখন বলে, যে ব্লেম নেবে সে 10 কোটি টাকা পাবে। তবে তারপরও একটা কনফিউশন আছে, সারা জীবন যদি জেলে কাটাতে হয় তাহলে 10 কোটি টাকা দিয়ে লাভ কি? বিশাল বলে, যেই ব্লেম নিক না কেন আমি যে কোনোভাবে তাকে বের করে আনবো। শহরের বেস্ট লয়ার আসবে আপনাদের বাঁচাতে। কিন্তু বংশীলালের কথা, নিজে যদি স্বীকার করি তাহলে উকিল এসে কি করবে? বিশাল তখন বলে, আপনারা কোর্টে গিয়ে বলবেন পুলিশ আপনাদের জোরপূর্বক আপনাদেরকে ভয় দেখিয়ে ব্লেম নিতে বাধ্য করেছে। তখন মানবিক দিক বিবেচনা করে কোর্ট আপনাদের জন্য উকিল নিয়োগ দিবে। আমি আগে থেকে সেখানে উকিল সেট আপ করে রাখবো। আর আপনাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স না থাকায় বা আইউটনেস না থাকায় এমনিতেই অনায়াসে আপনারা বেল পেয়ে যাবেন। কিন্তু দ্বিতীয় তদন্তের সময় আপনাদের সবাইকে খুনের কথা স্বীকার করে নিতে হবে। মানে এতক্ষণ সবাই যেমনটা করেছে, নয়তো পুলিশ বিশালকে সন্দেহ করতে পারে। মোট কথা বিশাল চাচ্ছে না পুলিশ কোনোভাবেই যেন বুঝতে পারে সে এর সাথে ইনভলভ আছে। এই জন্য বিশাল চারজনকে ভয় দেখায় যে আপনাদের বাঁচাতে আমি যদি এত টাকা খরচ করতে পারি, এর অর্ধেক টাকা খরচ করলে আপনাদের অনায়াসে ফাঁসিয়ে দিতে পারি। তা আমি যেমনটা বলছি তেমনভাবে সব করবেন। এখন প্রশ্ন করতে পারেন, বিশাল কেন এত কিছু করতে যাচ্ছে? কারণ রাজন পারাশারে যে ছেলের কথা বলেছিল সে অন্য কেউ নয়, বিশাল। বিশাল ছোটবেলাতেই নিজ চোখে তার মায়ের খুন দেখেছে, কিন্তু এত বছর সে শুধু সুযোগের অপেক্ষায় ছিল। এখন সে লয়ার, সে আইনের সকল ফাঁকফোকর সম্পর্কে জানে। এই জন্যই সে তার মায়ের খুনের বদলা নিতে এমন প্ল্যান সাজিয়েছে। আর এরপরে তারা প্ল্যান মতো পারাশারে খুনটা করে। খুনের খবর পেয়ে পরবর্তী দিন সকালে পুলিশ আসে। বিশালের প্ল্যান মতো মৃত্যুর সময় চারজনই বাড়িতে ছিল, তাই পুলিশ চারজনকে সাসপেক্ট হিসেবে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ইন্সপেক্টর উপরে গিয়ে দেখে পারাশারের বডিটি মেঝের মধ্যে পড়ে আছে, শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, সামনে শুধু একটি ছড়ি পড়া আছে, ঠিক সেই রকম ছড়ি যেমন ছড়ি দিয়ে স্কুলে বাচ্চাদেরকে পেটানো হতো। আশেপাশে কোনো মার্ডার ওয়েপন নেই। পুলিশের প্রাথমিকভাবে ধারণা করছে ইন্টারনাল ইনজুরির কারণে হয়তোবা মৃত্যু হতে পারে। কিন্তু ইন্সপেক্টরের কেন যেন একটু সন্দেহ হচ্ছে। তাই ইন্সপেক্টর বিশালের সাথে দেখা করে জানতে চায়, আপনার কি কাউকে সন্দেহ হয়? বিশাল বলে, না, আমার কাউকে সন্দেহ হয় না। ইন্সপেক্টর তখন ওই চারজনের কথা বলে যে আমাদেরও চারজনের প্রতি সন্দেহ হচ্ছে। বিশালের কথা, এই চারজন ব্যক্তি বাবাকে অনেক বেশি শ্রদ্ধা করতো, ভালোবাসতো। এরা তো ওনার জন্য জীবন দিতে পারতো। আমার এদের প্রতি কোনো সন্দেহ নেই, এরা কখনই বাবার সাথে কিছু করতে পারে না। তবে তারপরে ইন্সপেক্টর একটা সন্দেহ ঠিকই হচ্ছে। আর এই সন্দেহের কারণটা হচ্ছে, আজ সকালবেলা কেউ একজন ভয়েস চেঞ্জার অ্যাপ ব্যবহার করে পুলিশকে কল করে পারাশারের মৃত্যুর খবরটি দিয়েছিল। ইন্সপেক্টরের কথা, এই খবরটি তোমাদের চারজনের ভিতর থেকে কে দিয়েছে? বিশাল জানতে চায় কোন নম্বর থেকে কল করেছিল। ইন্সপেক্টর বলে, ইন্টারনেট নম্বর। আমরা ট্রেস করার চেষ্টা করছি, কিন্তু যতদূর মনে হচ্ছে নম্বরটি ট্রেস করা সম্ভব হবে না। আবার ভয়েস চেঞ্জ করে কথা বলেছে, তাই এক্স্যাক্টলি কে বলেছে সেটা বোঝা মুশকিল। তাই ইন্সপেক্টর বংশীলালকে একটু আলাদাভাবে নিয়ে বংশীলালকে বলে যে আমি জানি তোমরা চারজন মিলে কাজটি করেছ, এখন তুমি আমাকে সত্যিটা বলো, তোমাকে আমি বাঁচানোর ব্যবস্থা করব। কিন্তু বংশীলালদের তো আগে থেকে বিশাল সব ট্রেনিং দিয়ে রেখেছে। তাই বংশীলাল তার নাটক শুরু করে, ঠিক যেমনটা প্রথম পর্যায়ের ইনভেস্টিগেশনের সময় করার কথা ছিল। কিন্তু আসলে গতকাল বাড়িতে কি হয়েছে, খুনটি কিভাবে হলো, মার্ডার ওয়েপনটাই কোথায় গেল? মূলত বিশাল একটি কোকাকোলার বোতলের মধ্যে ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে ছড়িটি ঢুকিয়ে পুরো বোতল পানি ভর্তি করে ডিপ ফ্রিজে রেখে পানিটাকে বরফে পরিণত করেছে। আর এরপর হাতে হ্যান্ড গ্লাভস, পুরো বডিতে রেইনকোট পরে ওই চারজনকে সহ পারাশারের সামনে উপস্থিত হয়েছে। আর পারাশার কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই শক্ত বরফ দিয়ে পারাশারের মাথার পিছনের অংশে আঘাত করে পারাশারকে হত্যা করে। যেহেতু প্লাস্টিকটা আগে থেকে কেটে ফেলা হয়েছিল তাই বরফও ভেঙে টুকরো হয়ে যায়। আর ডেফিনেটলি কিছুক্ষণ পর গলে পানি হয়ে গিয়েছিল, যে জন্য মার্ডার ওয়েপন কখনোই পাওয়া যাওয়ার কথাই নয়। আর যদি আসে কলের কথা, আসলে ওই কলটি বিশাল তার গার্লফ্রেন্ড নেহাকে দিয়ে করিয়েছে। আর এটাও ছিল ওই চারজনকে ভয় দেখাতে, কারণ বিশাল ভালো করে জানে পুলিশের তদন্তের সময় পুলিশের জিজ্ঞাসাবাদে ভয় পেয়ে ওরা হয়তো বা স্লিপ করে কিছু একটা বলে দিতে পারে। কিন্তু যখন প্রশ্ন তাদের উপর আসছে যে তাদের প্ল্যানের বাইরেও কিছু একটা হয়েছে, মানে কল করা হয়েছে যেটা তাদের প্ল্যানই ছিল না, তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। তখন নিজেদেরকে বাঁচাতে নিজেদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টাটা করবে। এটা ছিল বিশালের একটা সাইকোলজিক্যাল প্ল্যান। তো এভাবেই বিশাল একটা মাস্টার প্ল্যান সাজিয়ে তার মায়ের হত্যার প্রতিশোধ নিয়েছে। তবে এটা ছিল শুধুমাত্র তার খুনের প্ল্যান। তদন্ত তো মাত্র শুরু হলো। এর মধ্য দিয়ে আমাদের এটাই হিন্টস দেওয়া হয়েছে এই মুভির পরবর্তী পর্ব হয়তো আসবে, যেখানে আমরা পুলিশের আসল তদন্ত দেখতে পাবো।
আপনার কি মনে হয় বিশাল যে মাস্টার প্ল্যানটি সাজিয়েছে, মানে যেভাবে তারা পুলিশের কাছে পুরো তদন্তটা উত্থাপন করবে, তার সেই প্ল্যানকে কাজে লাগবে? তারা কি এই প্ল্যান কাজে লাগিয়ে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।